আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আসাদুজ্জামান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 18,000-এরও বেশি দরিদ্র পরিবারকে আজ ঘর দেবেন প্রধানমন্ত্রী। ভূমিহীন মুক্ত হচ্ছে দেশের 70 উপজেলা। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের দায়িত্ব নিল সৌদি কোম্পানির রেড সি গেটওয়ে। 22 বছরের চুক্তি। খুলনা বিভাগে এবার 11 লাখ কুরবানির পশুর চাহিদা। লাইভে ওয়েটে চলছে বেচাকেনা, দাম বেশি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদে। পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে আজ 50 জেলায় আরো 18,566 গৃহহীন পরিবারকে দেয়া হচ্ছে জমি সহ ঘর। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী 3টি উপজেলা লালমনিরহাট জেলার কালীগঞ্জ, কক্সবাজার জেলার ঈদগাঁও ও ভোলার জেলার চর ফ্যাশনের সঙ্গে সরাসরি সংযুক্ত হবেন। আজ 26টি জেলার সকল উপজেলা সহ ভূমিহীন গৃহহীন মুক্ত হতে যাচ্ছে দেশের 70টি উপজেলা। এবার ভোলার জেলার চরফ্যাশন উপজেলায় 1234টি জমি সহ ঘর দেয়া হবে। দর্শক, ভোলার চরফ্যাশনে আছেন আমাদের সহকর্মী আপেল মাহমুদ। আমরা চলে যাচ্ছি সরাসরি সেখানে। আপেল, গৃহহীনদের জন্য ঘরবাড়ি হস্তান্তরের যে প্রস্তুতি দেখছেন আপনি চরফ্যাশনে, কি বলছেন উপকারভোগীরা? আসাদ, আপনি যেমনটি বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রীর আর মাত্র 1 ঘন্টা সময় আছে। 1 ঘন্টা পরেই মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে দেশের 3টি জেলার 3টি উপজেলায় মূলত উনি ভার্চুয়ালি যুক্ত হয়ে যে সারা দেশে 18,500 ঘর দেওয়ার যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে সেই প্রকল্পের উদ্বোধন করবেন। এবং আমি যেখানে আছি এটা হচ্ছে যে চর ফ্যাশনের চর কচ্ছপিয়া, যেখানে প্রায় 200-র মতো মানুষকে আশ্রয় প্রকল্পের ঘর হস্তান্তর করা হবে। এবং এই চর ফ্যাশনে কিন্তু আছে সব মিলে প্রায় 1200-র মতো, 1200-র চেয়েও একটু বেশি আছে। এছাড়াও কিন্তু মনপুরা বলেন, বুরহানুদ্দিন বলেন, সব মিলে যদি হিসেব করা হয় ভোলায় প্রায় 2200-র মতো কিন্তু ঘর আজকে মাননীয় প্রধানমন্ত্রী হস্তান্তর করবেন। এবং এই হস্তান্তরের যে প্রক্রিয়াগুলো সবকিছু শেষ করা হয়েছে এবং সবাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে মাননীয় প্রধানমন্ত্রী কখন এই ঘরগুলো হস্তান্তরের যে উদ্বোধনী ঘোষণা, সে ঘোষণা কখন দেবেন। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে এই ঘরগুলো শুধুমাত্র যে নির্মাণ তা না, এই ঘরগুলোর যে মানুষগুলো থাকবেন, যে আগামী প্রজন্মগুলো এখানে বেড়ে উঠবে, তাদের যে নাগরিক সুবিধাগুলো, এখানে শিক্ষা, বিদ্যুৎ সহ বা অন্যান্য যে নাগরিক সুবিধাগুলো, স্বাস্থ্যসেবা, সেগুলো কিন্তু নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ভোলা কিন্তু মূলত উপকূল এলাকা। এখানে প্রায় প্রাকৃতিক দুর্যোগের সাথে এখানকার মানুষদের যুদ্ধ করতে হয় এবং এখানে বেশিরভাগ মানুষের ওইভাবে শক্তপোক্ত ঘরও করতে পারে না, কারণ প্রাকৃতিক দুর্যোগে অনেক মানুষই এখানকার যারা গৃহহীন, ভূমিহীন মানুষ। তো সরকার যে প্রকল্প হাতে নিয়েছে যে দেশকে ভূমিহীন গৃহহীন মুক্ত করার, সেই প্রকল্পের অধীনে এই জেলার মানুষ যেন তারা বাঁচার একটা বা থাকার একটা জায়গা পায়, সেই যে প্রকল্প, সেই প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে গেলেন বর্তমান সরকার। এ ছিল এখানকার সর্বশেষ। দর্শক, ভোলার চর ফ্যাশন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আপেল মাহমুদ এবং সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন। এবার চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে। 3 দিনের সফর শেষে দিল্লি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি গতকাল সন্ধ্যা 7:15টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে থেকে অভ্যর্থনা জানান মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তার শপথ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে গত শনিবার দিল্লি যান সরকার প্রধান।
পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করল রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল। এরই মধ্যে টার্মিনালে তারা সংযোজন করেছে প্রয়োজনীয় যন্ত্রপাতি। কর্তৃপক্ষ বলছে বাংলাদেশের অর্থনীতিতে এবং বৈশ্বিক লজিস্টিক চেইনে চট্টগ্রাম বন্দরের কেন্দ্রীয় ভূমিকা বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে তারা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তাম্মিম মাহমুদ। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে কন্টেইনার লোডিং এর মধ্য দিয়ে পরীক্ষামূলকভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করল রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল। আগামী 22 বছর এই টার্মিনালটি পরিচালনা করবে তারা। এটি চট্টগ্রাম বন্দরের ল্যান্ডলর্ড পদ্ধতির প্রথম টার্মিনাল। কর্তৃপক্ষ বলছে প্রতিষ্ঠানটি কন্টেইনার হ্যান্ডলিং এবং প্রযুক্তি নির্ভর বন্দর ব্যবস্থাপনায় আধুনিক সব ধরনের কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম অন্তর্ভুক্ত করবে। এর ফলে এই টার্মিনালের বছরে কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা 2.5 লাখ থেকে 6 লাখ একক পর্যন্ত বৃদ্ধি পাবে। Big machinery has computers in their cabins. They will get the instruction on the screen. They know where to go. We know exactly where the containers are in the yard. So everything is going through the system. এই অপারেশনাল কার্যক্রম পরিচালনায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে নিরাপত্তাকে, যার জন্য প্রয়োজনীয় দেশি বিদেশি বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেয়া হয়েছে। I'm very pleased to see on the safety requirements you see already a change. We're very happy to educate our Bangladeshi staff. We have more than 260. চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে এই ধরনের আন্তর্জাতিক অপারেটররা কার্যক্রম শুরু করায় বন্দরের প্রযুক্তিগত উৎকর্ষতা বৃদ্ধির পাশাপাশি বাড়বে কর্মসংস্থানের সুযোগ। বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন সেটা আরো অনেক গুণ বেড়ে যাবে। আমাদের অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং নতুন প্রযুক্তি এখানে আসছে, ইতিমধ্যে লক্ষ্য করেছেন আরো প্রযুক্তি আসতেছে। জাহাজটি মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে শনিবার চট্টগ্রাম বন্দরে আসে। এরপর 800 কন্টেইনার নিয়ে ইন্দোনেশিয়ার বেলাওয়ান বন্দরের উদ্দেশ্যে আজ যাত্রা করবে। চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল থেকে সৈয়দ তাম্মিম মাহমুদ, এটিএন বাংলা। খুলনা বিভাগে এবার কুরবানির পশুর চাহিদা 11 লাখেরও বেশি। ঈদুল আজহার পর মাত্র কয়েকদিন বাকি থাকায় পশুর যত্ন আর বেচা কেনা নিয়ে তুমুল ব্যস্ত খামারি ও গৃহস্থরা। লাইভ ওয়েটের দরদাম হওয়ায় কুরবানির পশুর দাম কিছুটা বেশি। খুলনা থেকে এস এম হাবিবের রিপোর্টে জানাচ্ছেন আশিকুর রহমান। খুলনার ছোট বড় সব খামারি এখন ব্যতিব্যস্ত, রাত দিন কাজ চলছে। পশুদেরও যত্ন আত্মি বেড়েছে, সাজিয়ে রাখা হচ্ছে ক্রেতাদের অপেক্ষায়। গোখাদ্য সহ লালন পালনের ব্যয় বাড়ায় কোরবানির পশুপালনে অন্য বছরের তুলনায় খামারিদের খরচ বেশি হয়েছে এবার, তাই দামও বেড়েছে। লাইভ ওয়েটে বিদেশি জাতের গরুর কেজি 500 আর দেশি গরু 550 টাকা হাঁকছেন ব্যবসায়ী খামারিরা। সোমবার আনুষ্ঠানিকভাবে মহানগরীর কোরবানির পশুর হাটের উদ্বোধন করা হয়েছে। তবে ঝামেলা এড়াতে খামারে গিয়ে গরু পছন্দ করে আগাম বুকিং দিচ্ছেন বেশিরভাগ ক্রেতা। দাম বেশি হলেও মোটামুটি ভোক্তার সাধ্যের মধ্যেই আছে। একটা গরু যদি লাইভ ওয়েটে কেনে ওয়েস্টেজটা বাদ দিয়ে সে হিসাব করতে পারে যে এতটুকু গোশত থাকবে, এতটুকু করে আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো বা আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমরা দিতে পারবো। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেব মতে এবার খুলনা বিভাগে চাহিদার চেয়েও বেশি কোরবানির পশু প্রস্তুত আছে। 80 থেকে শুরু করে 1.5 লাখ এই রেঞ্জের গরুর চাহিদা বেশি, মানে এদের সংখ্যা বেশি। বাকি বেশি বড় গরুগুলা এগুলো বড় ক্রেতার সংখ্যা কম, যার কারণে আমাদের দেশে যে আমাদের খুলনা জেলাতে খামারি যেটা তৈরি করতেছে এটা তারা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারতেছে। গত বছর খুলনা বিভাগে কোরবানি হয়েছে 9,49,581টি পশু। এবছর বিভাগের 10 জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে 11,06,532টি। এদিকে সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে কোরবানির পশুর চামড়া প্রতিবেশী দেশে পাচার রোধে সড়কে নজরদারির পাশাপাশি নানা ধরনের সতর্কতা নেওয়া হয়েছে। আবহাওয়া ঠিক থাকলে ঈদের দিনই মহানগরীর কোরবানির পশুর বজ্র পরিষ্কারের কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার বিকাশ ঈদ কেনাকাটা। কোরবানির ঈদকে সামনে রেখে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। রাজধানীর সুপার শপগুলোতে একই ছাতার নিচে সব ধরনের পণ্য কিনতে পেরে খুশি তারা। ঈদ কেনাকাটার আকর্ষণীয় অফার দিচ্ছে বিকাশ। নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় নির্ধারিত আউটলেটগুলোতে এই সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে।
একই দোকান থেকে হরেক রকমের পণ্য কেনার সুবিধার্থে সুপার শপকে বেছে নিচ্ছেন ক্রেতারা। আগামী সোমবার কোরবানির ঈদ, যতই দিন যাচ্ছে ততই ভিড় বাড়ছে মোহাম্মদপুরের জাপান সিটি গার্ডেন এলাকার আগরায়। পরিবার পরিজন নিয়ে পছন্দের পণ্য কিনছেন ভোক্তারা। আসলাম এই আর কি, যে হাট বাজার টাজার এখানে করে নিব সব কিছু ইনশাল্লাহ। সব প্রোডাক্টগুলো পাচ্ছি, আমাদের জন্য সুবিধা হয় আর কি। সবগুলো প্রোডাক্ট একসাথে কোথাও যেতে হয় না আর অন্য কোথাও। ক্যাশ টাকা নিয়ে আমাদের শপিংয়ে আসতে হয় না, যখন তখন বিকাশে টাকা নিয়ে নিলেই যেখান থেকে মানে শপিংয়ে গেলেই ইজিলি কেনাকাটা করা যায়। আগরার কর্মীরা জানান, বিকাশের মাধ্যমে পেমেন্টের সুযোগ থাকায় ক্রেতাদের এখন আর নগদ টাকা বহন করতে হয় না। এখন দেখা যাচ্ছে যে বিকাশের মাধ্যমে পেমেন্ট করছে, বিকাশের মাধ্যমে পেমেন্ট করে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে, বাট আমরাও ভালো সাড়া পাচ্ছি এবং এর মাধ্যমে তারা বিভিন্ন প্রকার ডিসকাউন্ট পাচ্ছে, কুপন পাচ্ছে। তো এটার মাধ্যমে তারা আগ্রহী হচ্ছে বিকাশে পেমেন্ট করার জন্য। প্রতিবারের মতো এবারও বিকাশ দিচ্ছে 5% ক্যাশব্যাক সুবিধা। আগরার আউটলেটগুলোতে ক্যাশব্যাকের পাশাপাশি গ্রাহকরা পাচ্ছেন 300 টাকার কুপন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কম খরচে আম পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ ঢাকা রুটে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের উদ্বোধন করা হলো। একই সাথে আলাদা বগি যুক্ত করে ক্যাটল স্পেশাল ট্রেনের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশনের সংসদ সদস্য আব্দুল ওদুদ এই স্পেশাল ট্রেনের উদ্বোধন করেন। এ সময় পশ্চিমাঞ্চলীয় রেলের অতিরিক্ত মহাব্যবস্থাপক আহমেদ হোসেন মাসুম, প্রধান প্রকৌশলী আসাদুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রথম দিনে চাঁপাইনবাবগঞ্জ থেকে 1805 কেজি আম নিয়ে যাত্রা শুরু করে ট্রেনটি। আর 12 জুন থেকে 14 জুন পর্যন্ত কুরবানির পশু পরিবহন করা হবে। খরস্রোতা চেঙ্গি নদীর ভাঙন থেকে খাগড়াছড়ি শহর এর আশেপাশের বিস্তীর্ণ এলাকা রক্ষায় ব্যাপক উন্নয়নের কাজ চলছে। সহসায় শুরু হবে চেঙ্গি ও মাইনি নদীর নব্যতা বাড়াতে ড্রেজিং, পুনঃখনন ও চর অপসারণের কাজ। পানি উন্নয়ন বোর্ডের এমন তৎপরতায় স্বস্তি ফিরেছে তীরবর্তী হাজারো মানুষের মনে। খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদের রিপোর্টে জানাচ্ছেন খায়রুল ইসলাম। একসময় বৃষ্টি হলেই আতঙ্কিত হয়ে উঠতেন খাগড়াছড়ির চেঙ্গি ও মাইনি নদীর তীরের বাসিন্দারা। পাহাড়ি ঢলে নদী ভাঙনে আশ্রয়ের শেষ সম্বলটুকু কেড়ে নিতে পারে এমন শঙ্কায় দিন কাটত তাদের। এরই মধ্যে নদী ভাঙনের শিকার হয়ে ভূমিহীন হয়েছে বহু পরিবার, ভেঙেছে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনাও। তবে খাগড়াছড়ির চেঙ্গি নদী ও দিঘিনালার মাইনি নদীর তীর প্রতিরক্ষায় ব্লক স্থাপনের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এখন নদীর পার ভাঙতে ভাঙতে এখন অনেক রাস্তার কাছে চলে আসছে। জনগণের সুবিধা হয়েছে, আর পার ভাঙবো না এবং সেটা এখন সুন্দর হয়েছে। তো এই ব্লকের বসালে পরে আমাদের মনে হয় জায়গা জমিটা অনেক রক্ষা পাবে, ঘরবাড়ি অনেক রক্ষা পাবে। এতে খাগড়াছড়ির 30 গ্রামের প্রায় সহস্রাধিক পরিবার নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। একই সাথে বাঁচবে দিঘিনালার বহু গ্রামের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়ক। চেঙ্গির কোনো ভাঙন রক্ষা হয় নাই, রক্ষা পেয়েছে আমাদের এলাকার বাজার, শ্মশান এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো। 586 কোটি টাকার এই প্রকল্পে দুই নদীতে 50 কিলোমিটার ড্রেজিং এবং 70 কিলোমিটার এলাকায় নদী পুনঃখনন ও চর অপসারণের কাজ করা হবে। এর মধ্যে খাগড়াছড়ির প্রায় 11 কিলোমিটার এলাকা জুড়ে নদী ভাঙন রোধে 35টি স্থানে জিও ব্যাগ দিয়ে ব্লক স্থাপনের কাজ চলছে। শুধু তীর রক্ষায় ব্যয় করা হচ্ছে 194 কোটি টাকা। ইতিমধ্যে দুই নদীর 3টি স্থানে ব্লক বসানোর কাজ শেষ হয়েছে। 3টি লোকেশনে আমরা তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন শেষ করেছি। প্রায় 10টি লোকেশনে কাজ প্রায় 50% শেষ হয়েছে, আর বাকি লোকেশনগুলোতে কাজ শুরু হয়েছে, কাজ চলছে। আগামী শুষ্ক মৌসুমের ভিতরে সেই কাজগুলো ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। প্রকল্পের কাজ শেষ হবে 2025 সালের ডিসেম্বরে। আর পুরো কাজ শেষ হলে জেলায় বন্যা ও পাহাড়ি ঢলের কারণে ক্ষয়ক্ষতি অনেকটাই কমবে বলে আশা স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজয়ের দায় নিজের কাঁধে নিলেন তাওহিদ হৃদয়। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, উইকেটে থাকলে জিতিয়েই মাঠ ছাড়তে পারতেন।
আম্পায়ারদের কিছু সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গেছে বলেও জানান হৃদয়। এস এম আশরাফের রিপোর্টে বিস্তারিত। 114 রানের লক্ষ্যটাও বাংলাদেশ ছুঁতে পারল না। যাদের উপর বেশি ভরসা করে দল, সে শান্ত আবারও ব্যর্থ, ফিরলেন 14তে। লিটন আউট 9 রানে। আর সাকিব আল হাসান ব্যাটিং পজিশনে উপরে এসেও প্যাভিলিয়নের পথ ধরেন নিজের 3 রানে। তবু সতীর্থদের দোষ না দিয়ে হৃদয় বললেন তার কারণেই ম্যাচ হেরেছে দল। ম্যাচ হেরে গিয়েছি আমার আউটে। আমি যদি ওখানে খেলাটা ফিনিশ করতাম তাহলে ম্যাচটা হারতাম না। তারা তো অনেক আগেই আউট হয়ে গেছে, আমি তো লাস্ট পর্যন্ত ছিলাম ওখানে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে যদি আজকের খেলাটা আমি পারতাম জিতাইতে, তো আমি আউট হয়ে গিয়েছি, পারিনি, দ্যাটস ইট। সমীকরণ যখন 23 বলে 26 রান মাহমুদুল্লাহ রিয়াদকে আউট দেন আম্পায়ার, কিন্তু পায়ে লেগে বল তখন সীমানার বাইরে। সিদ্ধান্ত পরিবর্তন হলেও ওই 4 রান আর গণনা করা হয়নি। শেষ পর্যন্ত টাইগারদের পরাজয়ের ব্যবধানটাও তাই থাকলো। ওই সময় ওই 4টা রান অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, এবং আমি মনে করি যে আম্পায়ার কল দিয়েছে, আম্পায়ার কল দিতেই পারে, ওরাও মানুষ ভুল হতেই পারে, কিন্তু আমাদের আরও 2-1টা ওয়াইড ছিল যেগুলো ওয়াইড দেয়নি। তো এরকম ভেন্যুতে খেলা যেখানে রান হচ্ছে, লো স্কোরিং ম্যাচ, সেই জায়গায় 1-2টা রান অনেক বড় ফ্যাক্ট। তো আমার কাছে মনে হয় যে ওই 4টা রান বা 2টা ওয়াইড খুব ক্লোজ কল ছিল, ইভেন আমার আউটটা আম্পায়ার্স কল ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাগুলা মানে ইমপ্রুভ করার জায়গা আছে অনেক, এবং আইসিসি যেটা নিয়ম করেছে এটা তো আমাদের হাত নাই। বাংলাদেশের ব্যাটিং এবং বোলিং এর যে শক্তি, তাতে শুধু সুপার 8-এ নয়, সেমিফাইনাল এবং ফাইনাল খেলার যোগ্যতাও টাইগারদের রয়েছে বলে মনে করেন 2 ম্যাচই দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী। এস এম আশরাফ, এটিএন বাংলা। এবার পার্টেক্স খেলার খবর। লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে রাতে লেবাননের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে 5 ম্যাচে খেলা হাভিয়ের ক্যাবেরার দল কেবল 1 পয়েন্ট পেয়েছে। তা আসে লেবাননের বিপক্ষে গত নভেম্বরে ঘরের মাঠে। আরও একবার ফিফা র্যাঙ্কিং এর 64 ধাপ এগিয়ে থাকা দলকে আটকে দিতে প্রস্তুত লাল সবুজের দলের প্রতিনিধিরা। কোচ কাবরেরা বলেন, তারা ইতিবাচক ফল নিয়ে বাছাই শেষ করতে চান। প্রতিপক্ষের দুর্বলতার জায়গায় আঘাত করতে পারলে ইতিবাচক ফল পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি। বাংলাদেশ সময় রাত 10টায় কাতারের আল রাইয়ানে অবস্থিত খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মাঠে নামবে 2 দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। 18,000-এর বেশি দরিদ্র পরিবারকে আজ ঘর দেবেন প্রধানমন্ত্রী। ভূমিহীন মুক্ত হচ্ছে দেশের 70 উপজেলা। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের দায়িত্ব নিল সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে, 22 বছরের চুক্তি। খুলনা বিভাগে এবার 11 লাখ কুরবানির পশুর চাহিদা। লাইভ ওয়েটে চলছে বেচা কেনা, দাম বেশি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।